আজ 23শে জানুয়ারি। আজ 23শে জানুয়ারি হলেই একটা প্রশ্ন আমাদের মনে খচখচ করে। প্রশ্নটা কি না, এমন কোনো ব্যক্তি আছে বা দিন আছে যেটা খুব রহস্যময়, পশ্চিমবাংলার রহস্যময়, শুধু পশ্চিমবাংলার নয়, পুরো ভারতের রহস্যময়, যার আলোচনা করলে শুধু ভারতের সমস্ত রাজনৈতিক দল কিংবা বিশিষ্ট ব্যক্তি নয়, বিভিন্ন দেশের তাবড় দেশের নাম চলে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে যার অমীমাংসিত প্রশ্ন রয়েই গেছে, কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, যার জন্মদিন আছে কিন্তু মৃত্যুদিন নেই। তাহলে বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। আমি আজকে কথা বলতে চলেছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে। আমরা যেটা জেনে এসেছি, ছোটবেলা থেকে জেনে এসেছি যে 1945 সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন। সত্যিই কি তিনি মারা গেছিলেন, না আজও বেঁচে আছেন বা বেঁচে ছিলেন, সে প্রশ্নের আমরা উত্তর পাইনি। তার জন্যে ভারত স্বাধীন হওয়ার পরে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। কমিশন তদন্ত করে রিপোর্ট দিয়েছে, কিন্তু কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হয় না। প্রত্যেকটা রিপোর্টেই বিভিন্ন রকম প্রশ্ন উঠেই যাচ্ছে। যে প্রশ্নগুলা আজকে বিশ্ববাসীর কাছে, আমাদের ভারতবাসী তো বটেই, যে সঠিক উত্তর পাওয়া যায় না। আমি সেই যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সালে, সেই তদন্ত রিপোর্টগুলো নিয়ে কথা বলবো যে কেন আমরা আজও প্রকৃত সত্য জানতে পারিনি, বা কি করলে জানতে পারবো, বা কাদের স্বার্থ জড়িত থাকার জন্য আজকে আমাদের সব প্রকৃত সত্য জানতে পারেনি। কোনোদিনই কি আমরা জানতে পারবো না যে নেতাজি সুভাষচন্দ্রের প্রকৃত কি হয়েছিল? সেইটাই আজকে আমাদের আলোচনায় জানবো। তাহলে বন্ধুরা চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যুকে ঘিরে ভারত সরকার 3টি প্রধান তদন্ত কমিটি বা কমিশন গঠন করেছিল। প্রথম কমিটি হলো শাহনাজ কমিটি। 1956 সালে এটি গঠন হয়। চেয়ারম্যান শাহনাজ খান, আজাদ হিন্দ ফৌজের অফিসার। দুজন সদস্য ছিলেন সুরেন্দ্রনাথ বসু, এস.এন. মৈত্র। তদন্তের বিষয় ছিল 1945 সালের আগস্ট মাসে তাইহোকু, বর্তমানে তাইওয়ান বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কিনা। তদন্ত করে রিপোর্ট দিয়েছিল নেতাজি 18 আগস্ট 1945-এ বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার দেহ দাহ করা হয় ছাই টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত আছে। কিন্তু সুরেন্দ্রনাথ বসু ভিন্ন মত প্রদান করেন। তার মতে দুর্ঘটনার প্রমাণ অতীব দুর্বল, বহু সাক্ষ্য অসঙ্গতিপূর্ণ, তাই এই রিপোর্ট সর্বসম্মতীয় ছিল না। দ্বিতীয় যে কমিটি গঠন করা হয় সেটা ছিল খোসলা কমিশন, জিডি খোসলা কমিশন। 1970 থেকে 1974। 1970 সালে গঠন করা হয়। প্রধান বিচারপতি জিডি খোসলা। তদন্তের বিষয় ছিল ভারত, জাপান, তাইওয়ান বহু দেশে তদন্ত, প্রত্যক্ষদর্শীর নথি, সামরিক রেকর্ড খতিয়ে দেখা। এই রিপোর্টের সিদ্ধান্ত হয় শাহনাজ কমিটির সিদ্ধান্তই সঠিক। নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনাতেই হয়েছিল। তার বেঁচে থাকার বা সন্ন্যাসী হওয়ার তথ্য ভিত্তিহীন, কিন্তু এটাও সমালোচনার ঊর্ধ্বে ছিল না। অনেক গুরুত্বপূর্ণ নথি তখনও গোপন ছিল। জনগণের বড় অংশ অসন্তুষ্ট ছিল বা সন্তুষ্ট হয়নি। তৃতীয় যে কমিশন গঠন করা হয় জাস্টিস মুখার্জি কমিশন। 1999 থেকে 2005 1999 থেকে 2005 গঠন করা হয়েছিল। 1999 সালে প্রধান বিচারপতি মনোজ কুমার মুখার্জি। তদন্তের বিশেষ দিক: আগের সব রিপোর্ট পুনরায় পরীক্ষা, তাইওয়ান সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ, রেনকোজি মন্দিরের ছাই ডিএনএ পরীক্ষার চেষ্টা। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল এইখানে তাইহোকু বিমান দুর্ঘটনার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তাইওয়ান সরকার জানায় ওই দিন কোনো বিমান দুর্ঘটনার সরকারি রেকর্ড নেই। রেনকোজি মন্দিরে ছাই নেতাজির নয়। কমিশনের সিদ্ধান্ত 2005 সালে কমিশনের সিদ্ধান্ত দেয় নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়েছে একথা প্রমাণিত নয়। কিন্তু ভারত সরকার 2006 সালে
এই রিপোর্ট গ্রহণ করেনি। তাহলে এখন আমরা সংক্ষেপে তুলনা করছি। 3টি কমিটি, শাহনাজ বিমান দুর্ঘটনায় মৃত্যু, খোসলা কমিশন বলছে বিমান দুর্ঘটনায় মৃত্যু সঠিক সত্য, মুখার্জি কমিশন বলছে দুর্ঘটনার প্রমাণ নেই। এখন প্রশ্ন, আজও রহস্য কেন? বহু নথি দীর্ঘদিন গোপন ছিল। তাহলে নেতাজির রহস্যের সবচেয়ে আলোচিত 3টি দিক ধারাবাহিকভাবে বিশদে বর্ণনা করছি। গুমনামি বাবা তত্ত্ব। গুমনামি বাবা কে? উত্তরপ্রদেশের ফৈজাবাদে 1950-এর দশক থেকে এক সন্ন্যাসী বাস করতেন, নাম ভগবানজি বা গুমনামি বাবা, মৃত্যু 1985। কেন তাকে নেতাজি বলা হয়? কারণ তার কাছে ছিল জার্মান দূরবীন, আইএনের চিঠিপত্র, নেতাজির পরিবারের ছবি, নেতাজির মতো হাতের লেখা। তিনি প্রকাশ্যে আসতেন না, গান্ধী নেহেরু সম্পর্কে তীব্র মন্তব্য করতেন, রেডিওতে আন্তর্জাতিক খবর শুনতেন। বহু মানুষ, এমনকি কিছু আত্মীয় মনে করতেন গুমনামি বাবাই নেতাজি। তদন্ত কি বলছে না, মুখার্জি কমিশনে এই তদন্ত খতিয়ে দেখে হাতের লেখার মিল সম্পূর্ণ নিশ্চিত করা যায়নি। সরকারি সিদ্ধান্ত গুমনামি বাবা সমান নেতাজি, এটা প্রমাণিত নয়। তবু আজও অনেক গবেষক সন্দেহ পোষণ করেন। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তত্ত্বটি কি? ধারণা করা হয় নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি, বরং তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন। এই ধারণার ভিত্তি কি ছিল? নেতাজি বলেছিলেন ইংরেজদের হারাতে এক শক্তিশালী রাষ্ট্রের সাহায্য লাগবে। জাপান পরাজিত হলে রাশিয়াই ছিল একমাত্র বিকল্প। আইএনএ অফিসারদের কিছু বক্তব্য এবং ব্রিটিশ গোয়েন্দাদের রিপোর্টে সন্দেহের ইঙ্গিত, কিন্তু তারও কোনো প্রমাণ নেই। রাশিয়া আজও নিশ্চিত কোনো নথি প্রকাশ করেনি। ভারত সরকার কখনো আনুষ্ঠানিকভাবে অনুরোধ জোরালোভাবে করেনি। ফলে এই তথ্য সম্ভাব্য কিন্তু অপ্রমাণিত। নেতাজির গোপন ফাইল ডিক্লারিফিকেশন কি ঘটেছে? 2015 থেকে 2016 সালে ভারত সরকার প্রায় 100টিরও বেশি গোপন ফাইল প্রকাশ করে। ফাইলগুলোতে কি পাওয়া যায় না, ফাইলগুলোতে পাওয়া গেল নেতাজির পরিবারকে বহু বছর গোপনে নজরদারি, চিঠি খোলা হতো, বিদেশি যোগাযোগ নিয়ে সন্দেহ। কিন্তু চূড়ান্ত সত্য কি? কোনো ফাইলেই স্পষ্ট করে বলা নেই নেতাজি বেঁচে ছিলেন, অথবা নেতাজি কোন দেশে মারা গেছেন, কিংবা নেতাজি কোন দেশে ছিলেন। অর্থাৎ সন্দেহ অনেক, প্রমাণ অসম্পূর্ণ। তাহলে সত্যটা কি? আজ পর্যন্ত 3টি সম্ভাবনায় আলোচনায়: বিমান দুর্ঘটনায় মৃত্যু, সন্ন্যাসী রূপে আত্মগোপন, বিদেশি বা বিশেষত রাশিয়ায় গমন। কিন্তু কোনোটি চূড়ান্তভাবে প্রমাণিত নয়। তাই ইতিহাসে নেতাজি একজন বিপ্লবী নন, তিনি এক চিরন্তন রহস্য। এবারে আমি আলোচনা করব বিদেশের কাছে জোরালো আবেদন করেন না কেন। এই কথা বলতে গেলে রাজনৈতিক, কূটনৈতিক আর বাস্তব কারণেই ভারত সরকার বিদেশের কাছে, বিশেষ করে রাশিয়া, জাপান, তাইওয়ানে জোরালো আবেদন করেনি। তাহলে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা কেন? রাশিয়া, জাপান এরা ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। নেতাজি প্রসঙ্গ তুললে গুপ্তচর বৃত্তি, যুদ্ধোত্তর গোপন চুক্তি, শরণ দেওয়ার অভিযোগ এসব সামনে আসতে পারে। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক অস্বস্তিকর হতে পারে। যদি নতুন সত্য বেরোয়, ধরুন রাশিয়া বলে হ্যাঁ নেতাজি আমাদের কাছে এসেছিলেন, তাহলে প্রশ্ন উঠবে ভারত সরকার এত বছর কেন জানতো না, জানতেও চায়নি? স্বাধীনতার পর কেন তাকে দেশে ফেরানো হয়নি? কেন পরিবারকে নজরদারিতে রাখা হয়েছিল? এতে রাষ্ট্রের নৈতিক ও রাজনৈতিক দায় সামনে আসবে। আগের সরকারের অবস্থান ভেঙে পড়বে। ভারত সরকার দীর্ঘদিন ধরে বলেছে নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায়,
বিদেশি নথিতে যদি অন্য কথা বেরোয়, আগের সরকারগুলোর সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়বে। সংসদীয় বিতর্ক, মামলা, রাজনৈতিক অস্থিরতা সরকারগুলো সাধারণ এড়িয়ে চলে। আন্তর্জাতিক আইন ও সীমাবদ্ধতা, কোনো দেশকে বলপ্রয়োগ করে নথি দিতে বাধ্য করা যায় না, বিশেষ করে সামরিক ও গোয়েন্দা নথি। রাশিয়ার মতো দেশে বহু নথি এখনও রাষ্ট্রীয় গোপনীয়তা, জোরালো আবেদন করলেও ফল অনিশ্চিত। এবার আলোচনা করব ইতিহাস বনাম বর্তমান ভাবনা। সরকারের দৃষ্টিতে বর্তমান নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি অতীতের এক রহস্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক সদিচ্ছা দুর্বল থাকে। আসল কথা, নেতাজির সত্য জানার চেয়ে সেই সত্যের পরিণতি সামলানো সরকারগুলোর কাছে বেশি ভয়ের। তাহলে কিছুই কি হবে না? আশা কি একেবারেই নেই? তা নয়। ইতিহাসবিদদের চাপ, জনগণের আগ্রহ, আন্তর্জাতিক আর্কাইভ ধীরে ধীরে খোলা, একদিন হয়তো সত্যি। এবার আলোচনা করব কোন কোন বিদেশি নথি আজও নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গে পুরোপুরি প্রকাশিত নয়। দেশভিত্তিক আলোচনা করছি। রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে সংবেদনশীল ও রহস্যময় অংশ। যে নথিগুলো গোপন, অপ্রকাশিত, কেএনকেভিডি বা কেজিবি ফাইল, সোভিয়েত গোয়েন্দা সংস্থার রিপোর্ট, বিদেশি বিপ্লবী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের তালিকা, 1945 থেকে 1947 সময়কালে এশীয় নেতা সংক্রান্ত নথি, স্ট্যালিন জাপান গোপন যোগাযোগ নথি, যুদ্ধ শেষে জাপানি বন্দীদের জিজ্ঞাসাবাদ, একজন ভারতীয় নেতা সংক্রান্ত উল্লেখ, অনেক গবেষকের দাবি, সোভিয়েত আশ্রয় সংক্রান্ত রেকর্ড, বিদেশি ব্যক্তিকে এক রাজনৈতিক আশ্রয় দেয়া হলে যে ফাইল তৈরি হয়, এসব ফাইল আজও স্টেট সিক্রেট শ্রেণীতে রাখা হয়েছে। রাশিয়া কখনো স্পষ্ট করে বলেনি এমন কেউ ছিল, আবার বলেনি এমন কেউ ছিল না। জাপান, আংশিক প্রকাশ বা আংশিক অন্ধকার, গোপন অসম্পূর্ণ নথি, ইম্পেরিয়াল জাপানিজ আর্মি রেকর্ড, 1945 সালের আগস্টে কারা কারা জাপান ছেড়েছিলেন, কোন বিশেষ বিমানে কারা ছিলেন, এগুলান কোনো নাই। তাইহোকু ফ্লাইট লগ, কোন বিমান ছিল, কে পাইলট ছিল, কারা যাত্রী ছিল, এটা কিন্তু কোনো উত্তর নাই। মুখার্জি কমিশন বলছে এই রেকর্ডগুলি অসম্পূর্ণ ও অস্পষ্ট। জাপানি গোয়েন্দাদের রিপোর্ট, আইএনএ ও নেতাজি সংক্রান্ত পূর্ণ রিপোর্ট কখনো প্রকাশ হয়নি। তাইওয়ান, তৎকালীন ফরমোসা, যা পাওয়া গেছে, তাইওয়ান সরকার বলছে 18 আগস্ট 1945-এ কোনো বিমান দুর্ঘটনার সরকারি রেকর্ড নাই। যা নেই তা হারিয়ে গেছে। স্থানীয় সামরিক বিমান ঘাঁটির পূর্ণ রেজিস্টার, হাসপাতাল বা মর্গ রিপোর্ট যেখানে নেতাজির চিকিৎসা বা মৃত্যু দেখানো হয়, এটার কোনো নাই উত্তর, নথিভুক্তি কোনো রিপোর্ট নাই। প্রশ্ন থেকেই যায়, যদি বিমান দুর্ঘটনা ঘটে তবে রেকর্ড কোথায়? ব্রিটেন ধীরে ধীরে খুলছে, কিন্তু পুরো নয়। এখনও সন্দেহজনক নথি, M15, M16 গোয়েন্দা রিপোর্ট, 1945 থেকে 1950, নেতাজির সম্ভাব্য জীবিত থাকার খবর নিয়ে ব্রিটিশ উদ্বেগ। অ্যাটলি সরকারের গোপন ফাইল, স্বাধীনতা আলোচনার সময়, ইফ বোস রিটার্নস শিরোনামে সম্ভাব্য নোট, ইঙ্গিত মাত্র। নেতাজির পরিবার নজরদারি সংক্রান্ত আন্তর্জাতিক যোগাযোগ এবং এই সম্পর্কে ভারত বিমানের তথ্য আদান প্রদান, কিছুই পাওয়া যায়নি, সবই অপ্রকাশিত। আমেরিকা, ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ, আংশিক গোপন। OSS CIA প্রাথমিক রিপোর্ট, যুদ্ধোত্তর এশিয়ায় প্রভাবশালী নেতাদের তালিকা, নেতাজির নামের উল্লেখ আছে কিন্তু পূর্ণ ফাইল নেই। সংক্ষেপে এক নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ এবং তার নথি, প্রথমে হবে রাশিয়া, কেজিবি এবং বা NKVD আশ্রয় ও গোয়েন্দা ফাইল। জাপান, 1945-এ ফ্লাইট ও সামরিক রেকর্ড। তাইওয়ান, বিমান দুর্ঘটনা ও হাসপাতাল নথি। ব্রিটেন,
M15 এবং M16 নজরদারি রিপোর্ট, আমেরিকা ওএস এবং CIA বিশ্লেষণ ফাইল। শেষ কথা, যতদিন রাশিয়া তার আর্কাইভ পুরোপুরি না খোলে নেতাজি রহস্য ততদিন ইতিহাসের ধোঁয়ায় এবার থাকবে। আমি বলবো, কোন নথি খুললেই রহস্য প্রায় মিটে যাবে, কিন্তু সেগুলি খোলা হয়নি। সেগুলি আমি নির্দিষ্ট করে বলছি। রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ NKVD বা KGB, ফরিজিয়ান পলিটিক্যাল রিফিউজিস ফাইল 1945 থেকে 1947। সোভিয়েত গোয়েন্দা দপ্তরের নথি, যুদ্ধ শেষে আশ্রয়প্রাপ্ত বিদেশি নেতাদের তালিকা এই ফাইলে থাকতো। নাম, ছদ্মনাম, অবস্থান। নেতাজি রাশিয়ায় গেলে এখানেই তার নাম বা ছদ্মনাম থাকার কথা। তৃতীয়ত, স্ট্যালিন সিক্রেটার স্পেশাল এশিয়া ডেস্ক ফাইল, স্ট্যালিন দপ্তরে গোপন এশিয়া সংক্রান্ত ফাইল। ভারত, চীন, জাপান সম্পর্কিত বিপ্লবী নেতাদের নোট, সাধারণত টপ সিক্রেট পার্সোনাল শ্রেণী, এটা থাকার কথা। সোভিয়েত মিলিটারি ইন্টেলিজেন্সি বা GRU ইন্টেরোগেশন রেকর্ড, জাপানি যুদ্ধবন্দীদের জিজ্ঞাসাবাদ রিপোর্ট, যেটা আসেনি। 1945 থেকে 1946 ইন্ডিয়ান লিডার আজাদ হিন্দ সংক্রান্ত উল্লেখ থাকার সম্ভাবনা। জাপান, ইম্পেরিয়াল জাপানিজ আর্মি স্পেশাল ফ্লাইট লগ, আগস্ট 1945, 16 থেকে 20 আগস্ট 1945, বিশেষ সামরিক বিমানের যাত্রী তালিকা, তাইহোকু রুট সংক্রান্ত নথি। এই লগ সম্পূর্ণ প্রকাশ পায়নি। পঞ্চমত, জাপানিজ মিলিটারি ইন্টেলিজেন্সি বা কেমপেটিয়াটাই বোস ফাইল, INA ও নেতাজি সম্পর্কিত গোয়েন্দা রিপোর্ট, যুদ্ধের শেষ দিকে নেতাজির গতিবিধি। ষষ্ঠত, তাইওয়ান তৎকালীন ফরমোসা তাইহোকু মিলিটারি এয়ারবেস ইনসিডেন্ট রেজিস্টার, আগস্ট 1945, প্রতিটি বিমান দুর্ঘটনা ও জরুরি ঘটনার রেজিস্টার। মুখার্জি কমিশন বলছে এই রেজিস্টার দেখানো হয়নি। সেভেন্থ, তাইহোকু হসপিটাল অ্যান্ড ক্রিমেশন রেকর্ডস, যদি দুর্ঘটনায় মৃত্যু হতো তাহলে চিকিৎসা, দাহ সংক্রান্ত রেকর্ড থাকা বাধ্যতামূলক। অষ্টমত, ব্রিটেন M15 এবং M16 ফাইল, সুভাষচন্দ্র বোস পোস্ট ওয়ার স্ট্যাটাস, 1945 থেকে 1952, নেতাজি জীবিত কিনা এই সন্দেহ নিয়ে রিপোর্ট। নবমত, ব্রিটিশ ওয়ার ক্যাবিনেট ফাইল। অষ্টমত, ব্রিটেন M15 M16 ফাইল, সুভাষচন্দ্র বোস পোস্ট ওয়ার স্ট্যাটাস, 1945 থেকে 1952, নেতাজি জীবিত কি না এই সন্দেহ নিয়ে রিপোর্ট। ব্রিটিশ ওয়ার ক্যাবিনেট ফাইল, ইফ বোস রিটার্ন অফ টু ইন্ডিয়া, স্বাধীনতা আলোচনার সময় প্রস্তুত সম্ভাব্য পরিস্থিতি নোট, এটাও প্রকাশ পায়নি। দশমত, আমেরিকা OSS আর্লি CIA এশিয়া ইন্টেলিজেন্স ফাইল, যুদ্ধোত্তর এশিয়ায় প্রভাবশালী বিপ্লবী নেতাদের তালিকা, নেতাজির নাম আংশিকভাবে উল্লেখ কিন্তু পূর্ণ রিপোর্ট প্রকাশিত নয়। এক লাইনে সার কথা, এই 10টি নথির মধ্যে বিশেষ করে NKVD বা KGB আশ্রয় ফাইল প্লাস জাপানের ফ্লাইট লগ খুললেই নেতাজি রহস্যের 80% সমাধান সম্ভব। এখন প্রশ্ন, এই নথিগুলো খুললে কার স্বার্থে আঘাত লাগবে? নেতাজি সংক্রান্ত আসল নথি খুললে শুধু ইতিহাস বদলাবে না, একাধিক দেশের ও গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগতে পারে। কার কার স্বার্থে আঘাত লাগবে তা সবিস্তারে বলছি। ভারত সরকার, বিশেষত তৎকালীন নেতৃত্বের উত্তরাধিকার, কী স্বার্থ জড়িত? স্বাধীনতার পর সরকার বহু বছর বলছে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, পরিবারকে নজরদারিতে রাখা হয়েছিল, এটা ফাইলেই আছে।
নথি খুললে কি প্রশ্ন উঠবে? যদি প্রমাণ হয় নেতাজি বেঁচে ছিলেন, কেন তাকে দেশে ফেরানো হয়নি? কেন সত্য গোপন করা হয়েছিল? কার সিদ্ধান্তে পরিবারকে নজরদারি করা হয়েছিল? এতে রাষ্ট্রের নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়ত, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন উত্তরাধিকার। সম্ভাব্য ঝুঁকি হলো, যদি প্রমাণ হয় রাশিয়া নেতাজিকে আশ্রয় দিয়েছিল, তাহলে মানতে হবে তারা এক বিদেশি বিপ্লবকে গোপনে রেখেছিল। যুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিচারিতা। এতে সোভিয়েত ইতিহাসের নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, ব্রিটেন ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার কি ফাঁস হতে পারে? ব্রিটিশ গোয়েন্দারা জানতো বা সন্দেহ করত নেতাজি বেঁচে আছেন, তবু চুপ ছিল। কারণ আইএনের প্রভাব, ভারতীয় সেনাবাহিনীতে বিদ্রোহের ভয়, ব্রিটেনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বয়ান দুর্বল হবে। জাপানের অস্বস্তি কেন? যদি দুর্ঘটনা গল্প মিথ্যা প্রমাণ হয়, জাপানের সামরিক বর্ণনা প্রশ্নবিদ্ধ, যুদ্ধোত্তর জবাবদিহি বাড়বে। তারা চায় না নতুন করে যুদ্ধ দায়িত্বের বিতর্ক। আমেরিকার স্বার্থ কোথায়? ঠান্ডা যুদ্ধের শুরুতে কমিউনিজম বিরোধী কৌশল। যদি নেতাজি রাশিয়ায় গিয়ে থাকেন, আমেরিকার গোয়েন্দাদের ব্যর্থতা সামনে আসবে। তাই তারা আংশিক তথ্যেই সীমাবদ্ধ। রাজনৈতিক আদর্শ ও ইতিহাসের বয়ান বড় স্বার্থ। স্বাধীনতার ইতিহাসে একটি নির্দিষ্ট ধারাকে মূল ধারা হিসাবে রাখা। নেতাজির সশস্ত্র সংগ্রাম যদি কেন্দ্রে আসে, ইতিহাসের ভারসাম্য বদলাবে, কিছু রাজনৈতিক বয়ান দুর্বল হবে। তাই এর সার কথা, নেতাজির নথি খুললে শুধু একজন মানুষের ভাগ্য বদল নয়, 5টি দেশের ইতিহাস আর বহু দশকের রাজনৈতিক বয়ান বদলে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার পরের ভিডিওয়ে থাকতেছে যে আইনগতভাবে সত্য লুকানো কতটা বৈধ, বিশ্বে এমন আর কোন ঐতিহাসিক সত্য লুকানোর উদাহরণ আছে, ভবিষ্যতে সত্য বেরোনার বাস্তব সম্ভাবনা কতটা। তাহলে আজকে এই পর্যন্ত। এইসব প্রশ্নের উত্তর নিয়ে আসছি পরের ভিডিওতে। তাহলে টাটা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে, তাহলে বন্ধুরা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সমৃদ্ধ করুন। নমস্কার।